তোমাদের বাড়ি থেকে আমার সাথে সংযুক্ত হয়েছ, তাদের সবাইকে আমি জানাচ্ছি স্বাগত। আমি চাঁদপুর সরকারি মহিলা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে বলছি। আসলে এই মুহূর্তে আমরা কেউই ভালো নেই। কোভিড-19 বা করোনার তাণ্ডবে সারা পৃথিবী দিশেহারা। আমরা আমাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না, আমাদের কলেজ বন্ধ। এই অবস্থায় তো আমাদের আতঙ্কিত হলে চলবে না, আমাদেরকে সাহস রাখতে হবে, সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি পড়াশোনাও আমাদের অব্যাহত রাখতে হবে। তো আর কথা না বাড়িয়ে আমি তোমাদের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়টি হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র। আমি বোর্ডে লিখে দিচ্ছি টিস্যু এবং টিস্যুতন্ত্র। অধ্যায়টি আসলে খুব গুরুত্বপূর্ণ। তোমাদের ফাইনাল পরীক্ষায় এবং পরবর্তীতে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। এখান থেকে যারা প্রশ্ন করেন তারা খুব পছন্দ করেন এই চ্যাপ্টারটাকে। কেন করেন? কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন দিলে শিক্ষার্থীরা ধাঁধায় পড়ে যায় এবং ধাঁধায় ফেলতে এই প্রশ্নকর্তারা খুব পছন্দ করে। সেই জন্য তোমাদেরকে এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে এবং যাতে তোমাদের কোনো দ্বিধা না থাকে। তো টিস্যু এবং টিস্যুতন্ত্রের প্রথমে আমি টিস্যু নিয়ে আলোচনা করব। টিস্যু কি? টিস্যু কি তা বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে প্রত্যেকটা জীব অসংখ্য অসংখ্য কোষ দ্বারা গঠিত। এতে টিস্যু হচ্ছে কতগুলি কোষের সমষ্টি। আমি যদি এভাবে একটু ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা লিখতে পারি কোষ, কোষ থেকে হবে টিস্যু, তারপরে হবে টিস্যুতন্ত্র, তারপর হচ্ছে উদ্ভিদদেহ। তাহলে বুঝতেই পেরেছ যে উদ্ভিদদেহ অসংখ্য অসংখ্য কোষ দ্বারা গঠিত। কতগুলি কোষ দ্বারা গঠিত হয় টিস্যু, কতগুলি টিস্যু দ্বারা গঠিত হয় টিস্যুতন্ত্র এবং কয়েকটি টিস্যুতন্ত্র দ্বারা উদ্ভিদদেহ গঠিত। এখন আসো যে কোন ধরনের কোষ দ্বারা টিস্যু গঠিত হয়। এখানে তিনটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। তিনটা পয়েন্ট হচ্ছে উৎপত্তি, অবস্থান এবং কাজ। মানে যে সমস্ত কোষগুলির একই জায়গা থেকে উৎপত্তি হয় এবং তারা একই জায়গায় অবস্থান করে এবং তারা একই কাজ সম্পন্ন করে, এই ধরনের কতগুলি কোষকে বলা হয় টিস্যু। তাহলে আমরা এই তিনটা পয়েন্টে আমরা টিস্যু বুঝতে পারব। এবার আমরা আসি যে এই টিস্যু শব্দটা কে প্রথম ব্যবহার করেছিলেন। একজন ফরাসি অ্যানাটমিস্ট, তার নাম হচ্ছে বিচার্ড। বিচার্ড প্রথম 1700 সালের শেষের দিকে এই শব্দটা প্রথম ব্যবহার করে। এবার আসো যে টিস্যু শ্রেণীবিভাগ। টিস্যু শ্রেণীবিভাগ আলোচনা করতে গেলে অনেকগুলো শ্রেণীবিভাগ আছে। এর মধ্যে আমরা বিভাজনের ভিত্তিতে টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয় সেটা আমরা দেখি। টিস্যুকে কোষ বিভাজনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে তোমার ভাজক টিস্যু, আর আরেকটা ভাগ হচ্ছে স্থায়ী টিস্যু। খুব সহজ দুইটা ভাগ।
এর মধ্যে ভাজক টিস্যু হচ্ছে যে সমস্ত টিস্যুগুলো যেই কোষ দ্বারা গঠিত, সেই কোষগুলো যদি বিভাজন ক্ষমতা সম্পন্ন হয় তাহলে সেই টিস্যুগুলোকে বলা হয় ভাজক টিস্যু। আর যে সমস্ত টিস্যুগুলি যে কোষ দ্বারা গঠিত সেই কোষগুলি বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, অন্যান্য কাজ করে কিন্তু বিভাজিত হইতে পারে না, সেই সমস্ত কোষ দ্বারা গঠিত টিস্যুকে বলা হয় স্থায়ী টিস্যু। তো আজকে বেসিক্যালি আমরা ভাজক টিস্যুর বিস্তারিত আলোচনা করব। ভাজক টিস্যু এটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন ভাজক টিস্যুর বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আসো যে আমরা ভাজক টিস্যুর নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমরা ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস, বৈশিষ্ট্য এবং তার কি কাজ সেটা নিয়ে আলোচনা করি। ভাজক টিস্যু আমি প্রথমেই বলেছিলাম যে ভাজক টিস্যুগুলি বিভাজন ক্ষমতা সম্পন্ন। ভাজক টিস্যু আলোচনা করার একদম শুরুতেই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমাদেরকে ভাজক টিস্যুর ছবি আঁকতে হবে। তোমরা এই কাগজ কলম নিয়ে তোমরা তৈরি থাকো এবং আমার সাথে ছবিটা আঁকো। আমি ভাজক টিস্যুর ছবি এঁকেছি, দেখো এটার মধ্যে দেখো এটাকে বলা হয় কোষ প্রাচীর, এটাকে বলা হয় নিউক্লিয়াস, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। শিক্ষার্থীবৃন্দ দেখো এই চিত্রটা যদি খেয়াল করি তাহলে আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য শিখে ফেলতে পারবো। এখানে দেখা যায় যে এই যে কোষ দ্বারা গঠিত সেই কোষগুলি কোষপ্রাচীরটা তুলনামূলকভাবে পাতলা থাকে, কারণ এটার মধ্যে শুধু সেলুলোজ থাকে। যদি এটার মধ্যে সুবিরিন বা লিগনিন থাকে তাহলে এটা ভাজক টিস্যু থাকে না। কাজে এটার কোষপ্রাচীরটা থাকবে পাতলা, নিউক্লিয়াসটা বড় থাকবে, তুলনামূলকভাবে বড়, এবং সাইটোপ্লাজম থাকবে ঘন। তাহলে দেখো নিউক্লিয়াস থাকবে বড় এবং এটা কেন্দ্রে অবস্থান করবে, আর কোষপ্রাচীরটা পাতলা থাকবে, সাইটোপ্লাজম থাকবে ঘন। এই তিনটা বৈশিষ্ট্য তোমাদেরকে মনে রাখতেই হবে। এর বাইরে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটার মধ্যে কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বর না থাকার কারণে নিউক্লিয়াসটা কেন্দ্রে অবস্থান করে, ভাজক টিস্যুর নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে। তারপরে এটা যেহেতু ঘন ঘন বিভাজিত হয় এই জন্য সাইটোপ্লাজম ঘন থাকে। আর কোষপ্রাচীরটা যেহেতু এটা বিভাজিত হয় এবং অন্যান্য যে উপাদান জমতে পারে না কোষপ্রাচীরে, সেজন্য শুধু সেলুলোজ থাকে। আর আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটার মধ্যে আন্তঃকোষীয় ফাঁক, যেটা ইন্টারসেলুলার স্পেস বলা হয়, যেমন এই দুইটা কোষের মাঝখানে কোনো স্পেস বা ফাঁকা জায়গা থাকে না, ইন্টারসেলুলার স্পেস। এবং এটার মধ্যে যে প্লাস্টিকগুলো থাকে সেটা হচ্ছে প্রোপ্লাস্টিক ধরনের, এবং এটার মধ্যে সঞ্চিত কোনো দ্রব্য থাকে না। তো এই হচ্ছে এটার বৈশিষ্ট্য। আমি আবার বলছি বৈশিষ্ট্যগুলি কি কি তোমরা একটু মনে রাখবে, যে এটা কোষপ্রাচীরটার তুলনায় এবং নিউক্লিয়াসটা বড় থাকে, সাইটোপ্লাজম ঘন, কোষ গহ্বর থাকে না, আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এই হচ্ছে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি, সেটা তোমরা মনে রাখবে। এবার আসো ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ। ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ আসলে কয়েকটি বেস আছে, কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে শ্রেণীবিন্যাস করা হয়। প্রথম যে ভিত্তিটা আছে সেটা হচ্ছে উৎপত্তির উপর ভিত্তি করে। উৎপত্তির উপর ভিত্তি করে
উৎপত্তির উপর ভিত্তি করে তোমার বাজক টিস্যু তিন ধরনের। এক টিস্যুকে ইংরেজিতে বলা হয় মেরিস্টেম। তো প্রারম্ভিক ভাজক টিস্যু যেটাকে বলা হয় প্রোমেরিস্টেম, প্রারম্ভিক ভাজক টিস্যু। আরেকটা ভাগ হচ্ছে প্রাথমিক ভাজক টিস্যু, আরেকটাকে ভাগ হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। আমি এই তিনটা ভাগ একটু ব্যাখ্যা করি। প্রারম্ভিক হচ্ছে যে উদ্ভিদের জাইগোট গঠন করার পর যেখান থেকে বিভাজন শুরু হয়, যেই টিস্যু থেকে বিভাজন শুরু হয় সেই টিস্যুটাকে বলা হয় প্রারম্ভিক ভাজক টিস্যু। আর প্রাথমিক ভাজক টিস্যু হচ্ছে তোমার প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে যে ভাজক টিস্যুর সৃষ্টি হয় সেটাকে উদ্ভিদের ভ্রূণ। উদ্ভিদের ভ্রূণটা হচ্ছে প্রাথমিক ভাজক টিস্যু। যে শাখা শীর্ষ দেশে যেটা আছে এটাকে বলা হয় প্রাথমিক ভাজক টিস্যু। আর সেকেন্ডারি ভাজক টিস্যু, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে, আমরা আগে বলেছিলাম যে স্থায়ী টিস্যুগুলি বিভাজনে সক্ষম না, কিন্তু এটা সাধারণত অনেক সময় দেখা যায় কিছু কিছু স্থায়ী টিস্যু বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়। যদি স্থায়ী টিস্যু থেকে কিছু টিস্যু সৃষ্টি হয় যেটা বিভাজন ক্ষমতা সম্পন্ন, সেটাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। এবার দেখো এই যে প্রাথমিক ভাজক টিস্যুর কাজটা কি? প্রাথমিক ভাজক টিস্যুর কাজ হচ্ছে যে উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি করা, উদ্ভিদের লম্বায় বৃদ্ধি করা। আর সেকেন্ডারি ভাজক টিস্যুর কাজ হচ্ছে উদ্ভিদের পাশে বৃদ্ধি করা। তোমরা দেখো যে আম গাছ বা জাম গাছ, বট গাছ পাশে কত মোটা হয়, এগুলো কাজ হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু বিভাজিত হয়ে এগুলিকে। আর প্রাথমিক ভাজক টিস্যু সবসময় দৈর্ঘ্যে বৃদ্ধি করে। তোমরা দেখো যে একবীজপত্রী তুলনামূলকভাবে অনেক চিকন হয়, কারণ এগুলোর মধ্যে সেকেন্ডারি ভাজক টিস্যু থাকে। তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে, উদ্ভিদের সেকেন্ডারি ভাজক টিস্যু থাকে কিনা? উত্তর হবে তোমরা দেখো যে যেমন তোমার ধান, গম, এগুলির কাণ্ডগুলি শুধু লম্বায় একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়, পাশে বৃদ্ধিপ্রাপ্ত হয় না, কারণ এগুলোর মধ্যে সেকেন্ডারি ভাজক টিস্যু নাই। আবার অন্যদিকে দেখো যেমন আম, তারপরে তোমার কাঁঠাল, বট, এগুলি পাশে বৃদ্ধিপ্রাপ্ত হয়, দৈর্ঘ্যও বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটার মধ্যে প্রাইমারি ভাজক টিস্যু আছে এবং সেকেন্ডারি ভাজক টিস্যু রয়েছে। তাইলে আমরা এই উৎপত্তির উপর ভিত্তি করে তিন ধরনের ভাজক টিস্যুর কথা জানলাম। এবার আমরা আসি যে অবস্থানের উপর ভিত্তি করে। অবস্থানের উপর ভিত্তি করেও ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার শীর্ষস্থ ভাজক টিস্যু, দ্বিতীয় নাম্বার হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু, তিন নাম্বারে হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। এই তিনটা ভাজক টিস্যু অবস্থানের প্রেক্ষিতে তিন ভাগে ভাগ করা হয়। যদি আমি একটা ছবি আঁকে তোমাদেরকে দেখাই, যেমন দেখো যে আমরা যদি উদ্ভিদের একটা উপরের দিকে শীর্ষ একটা অংশ আঁকি, তাহলে দেখো যে এটা হচ্ছে পর্ব, এখান থেকে পাতা বের হয়। এটা একটা পর্ব, এখান থেকে বড় বড় পাতা বের হয়। তো টিস্যুগুলি থাকে, এটা আর দুইটা স্থায়ী টিস্যুর মাঝে, যেমন এই যে এখানে এটা পর্ব, এদিকে স্থায়ী টিস্যু, এদিকে স্থায়ী টিস্যু, এখানে এবং এই পত্র বিনতে এখানে যে ভাজক টিস্যুগুলি থাকে সেটাকে বলা হয় নিবেশিত ভাজক টিস্যু। আর কিছু কিছু ভাজক টিস্যু আছে এই যে পাশে অবস্থান করে, এটাকে বলা হয় পার্শ্বীয় ভাজক টিস্যু। একটা জিনিস খেয়াল করো,
যে পার্শ্বীয় বাজক টিস্যু আর সেকেন্ডারি বাজক টিস্যুর কাছাকাছি, তারা দুইটার কাজই পাশে বৃদ্ধি করে। তোমার অবস্থানের প্রেক্ষিতে বাজক টিস্যু তিন ধরনের। এবার আসি আমরা যে কোষ বাজক টিস্যু, কোষ বিভাজন, কোষ বিভাজন তল। কোষ তিন ধরনের, একটাকে বলা হয় বাজক টিস্যু, আরেকটাকে বলা হয় প্লেট বাজক টিস্যু, আরেকটাকে বলা হয় রিব বাজক টিস্যু। দেখো কোষ বিভাজন সাধারণত উদ্ভিদের একটা কোষ থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়। এবারে দেখো কিছু কিছু কোষ আছে যেমন চারদিকে বিভাজিত হয়, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আমার যদি এটা একটা পাতা হয়, দেখো এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতার দিকে হয়, এরকম তিনটা তলে যদি বিভাজিত হয়, বাজক টিস্যুকে বলা হয় মাস বাজক টিস্যু। যেমন দেখো যে এই একটা কোষ, এটা থাকলো, এদিকেও ভাগ হলো, এদিকে চারদিকে, কিন্তু তিনটা তলে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা তলে ভাগ হয়। যেমন তোমার মজ্জা, কর্টেক্স, এগুলি তিনটা তলে বিভক্ত হয়। এগুলি হচ্ছে মাস বাজক টিস্যু। এরপর হচ্ছে প্লেট বাজক টিস্যু। প্লেটটা হচ্ছে শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ, এটার মধ্যে উচ্চতা নাই, দৈর্ঘ্য এবং প্রস্থে বিভাজিত হবে। যেমন এই একটা কোষ আছে, এটা এদিকে প্রস্থে হবে, এদিকে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যে প্রস্থে হবে, কিন্তু কোনো উচ্চতায় ভাগ হবে না। যেমন পাতাটা তোমরা জানো যেটা পাতলা, এটা লম্বা। এই যে পাতাটা যদি আমরা এইভাবে দেখাই, দেখো যে এটা লম্বায় বিভাজিত হবে এবং প্রস্থে বিভাজিত হবে, এই দুইটা তলে বিভাজিত হবে। এই জন্য এটাকে বলা হয় প্লেট বাজক টিস্যু। তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে পাতার মধ্যে কি ধরনের বাজক টিস্যু দেখা যায়, তোমরা চারটা অপশন থাকবে, তোমরা বলবা প্লেট বাজক টিস্যু। আর আরেকটা হচ্ছে রিব বাজক টিস্যু। রিব বাজক টিস্যু হচ্ছে যেটা একটা তলে বিভাজিত হয়, শুধু একটা তলে বিভাজিত হয়, দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা তলে বিভাজিত হয়। যেমন তোমরা দেখো যে মজ্জারশ্মি, তোমরা দেখো কেন্দ্র থেকে মজ্জারশ্মি শুধু একদিকেই থাকে, যেমনি ভাবে এটা আমাদের দেহের যে বুকের পাঁজর যে রিব আছে, রিবের মতো শুধু একদিকেই বিভাজিত হয়, সেটাকে বলা হয় রিব বাজক টিস্যু। উদাহরণ হচ্ছে মজ্জারশ্মি। তো এই হচ্ছে তোমার কোষ বিভাজন তলের ভিত্তিতে বাজক টিস্যুর প্রকারভেদ। এবার আসি আমরা কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতেও বাজক টিস্যু তিন ধরনের। একটাকে বলা হয় প্রোটোডার্ম, আরেকটাকে বলা হয় প্রোকেম্বিয়াম, তিন নাম্বার যেটা, এটাকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম। দেখো এই যে কাজের ভিত্তিতে আমরা পরের যে অংশটা আছে যে টিস্যু তন্ত্র, সেখানে কিন্তু নিয়ে আলোচনা করা হবে। হচ্ছে যে যেই টিস্যু দ্বারা বিভাজিত হয়ে, যে টিস্যু দ্বারা উদ্ভিদের ত্বক গঠিত হয়। ডার্ম মানে ত্বক। যেমন দেখো এই যে বাইরের দিকে এই যে চিত্রটা যদি আমরা আঁকি, যেমন এই যে এটা দ্বারা যে ত্বক গঠিত হয়, এটাকে বলা হয় প্রোটোডার্ম। ত্বক যদি গঠিত হয় সেটাকে বলা হয় প্রোটোডার্ম। এরপরে নিচে দেখো যেখান থেকে তোমার সেকেন্ডারি বাজক টিস্যু আমরা বলেছিলাম, সেটাকে বলা হয় প্রোকেম্বিয়াম, এটাকে বলা হয় প্রোটোডার্ম। আর এটা হচ্ছে প্রোকেম্বিয়াম। আর এর নিচে যেটা আছে, যেটা ভিত্তি কলা সৃষ্টি করে, উদ্ভিদের ভিত্তি সৃষ্টি করে, সেটাকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে এই তিন ধরনের কাজের ভিত্তিতে তিন ধরনের বাজক টিস্যু হয়। প্রোটোডার্ম
কাজ কি? এটা বাইরের আঘাত থেকে রক্ষা করে, তারপর ত্বক গঠন করে। এই কাজের ভিত্তিতে প্রোটোডার্ম, যেখান থেকে তোমরা ত্বকীয় টিস্যু তন্ত্র, যেটা আমরা পড়বো সামনে, এর কাজের ভিত্তিতে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয় ক্যাম্বিয়াম, জাইলেম এবং ফ্লুয়েম। পরিবহনের কাজে জড়িত যে টিস্যুগুলি সেটাকে বলা হয় প্রোক্যাম্বিয়াম। উদাহরণ হচ্ছে তোমার ক্যাম্বিয়াম, জাইলেম এবং ফ্লুয়েম। গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে তোমার যে টিস্যুগুলি উদ্ভিদের ভিত্তি মানে দৃঢ়তা প্রদান করে, ভিত্তি রচনা করে, সেটাকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম, যেমন মজ্জা এবং মজ্জারশ্মি, কর্টেক্স ইত্যাদি। তাহলে আমরা এই চারটি ভিত্তির উপর যে নির্ভর করে আমরা বাজক টিস্যুকে শ্রেণীবিভাগ করলাম। এবার আসো বাজক টিস্যুর কাজ। ইতিমধ্যে আমরা আলোচনার ফাঁকে ফাঁকে কাজগুলো আলোচনা করেছি, তো তথাপিও আমরা আলোচনা করি যে বাজক টিস্যু কি কাজ করে। বাজক টিস্যুর কাজ হচ্ছে 1 নম্বরে দৈর্ঘ্য বৃদ্ধি করে, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি হয়। 2 নম্বর কাজ হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে। 3 নম্বর কাজ হচ্ছে যে এখান থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। বাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয় এবং স্থায়ী টিস্যু তো তোমরা জানো যে অনেক ধরনের কাজ করে। 4 নম্বরের কাজ হচ্ছে বাজক টিস্যু কোনো ক্ষতস্থান যদি হয় উদ্ভিদের মধ্যে, বিভাজিতের মাধ্যমে সেই ক্ষতস্থান পূরণ করে। এই 4টা কাজ হচ্ছে বাজক টিস্যুর কাজ। তো আশা করি যে তোমরা বাজক টিস্যুর বৈশিষ্ট্য, বাজক টিস্যুর শ্রেণীবিভাগ এবং বাজক টিস্যুর কাজ সম্পর্কে জানতে পারবে। তো তোমাদের একটা বাড়ির কাজ দিই, যেটা তোমরা যদি কমেন্টস বক্সেও দেখাতে পারো, হ্যাঁ সেটা আমরা দেখবো, অথবা তোমরা কাগজে লিখে রাখবা, যদি যেদিন কলেজ খুলবে সেদিন কলেজে জমা দেবো। তো বাড়ির কাজটা হচ্ছে, আমি মুখে বলে দিচ্ছি, বাড়ির কাজটা হচ্ছে বাজক টিস্যুর বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এবং কাজ আলোচনা করো। সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের অনেকের প্রশ্ন হলো কোন বইটা। আমি আবার বলছি, বাড়ির কাজটা হচ্ছে যে বাজক টিস্যুর বৈশিষ্ট্য, বাজক টিস্যুর শ্রেণীবিভাগ এবং বাজক টিস্যুর কাজ কি, সেটা তোমরা লিখে তোমরা কলেজ খোলার দিন জমা দিবে। এরপরেও যদি আমরা আবার সুযোগ পাই, আমরা এরপরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রতি আমার একটা বিশেষ পরামর্শ রইল যে সরকারি যে নির্দেশনা আছে, হ্যাঁ সেই নির্দেশনা তোমরা মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘর থেকে বের হবে না, কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর আমাদের কলেজ কর্তৃপক্ষ যেহেতু অনলাইনে শ্রেণী কার্যক্রম চালু করেছে, সেই রুটিনটার দিকে তোমরা খেয়াল রাখবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, নিরাপদ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি বললে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমরা একাদশ বার্ষিক পরীক্ষা আমাদের স্থগিত হয়েছে, অতঃপর আমরা সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করে দিয়েছি। অনলাইনে তোমরা যারা আমার সাথে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আমরা একাদশ বার্ষিক পরীক্ষার প্রথম পত্রের প্রিপারেশন নিয়েছিলাম। তো প্রথম পত্রের প্রিপারেশন আশা করি সবার ভালো আছে। এই অবসর সময়ে যদি সবাই যে অধ্যায়গুলো তোমরা পরীক্ষা পাস করে সেই অধ্যায়গুলো যদি শেষ করো তাহলে তোমাদের অনেক উপকার হবে। আর আমরা দ্বিতীয় পত্রের অধ্যায়গুলো আমরা এখন শুরু করব। তো দ্বিতীয় পত্র সম্বন্ধে আমরা ধারণা নেওয়ার পূর্বে আমাদের কি কি অধ্যায়গুলো এখানে আছে সেই অধ্যায়গুলো আমরা জানবো এবং কিভাবে মানবন্টন করা হয় সেটা নিয়ে তোমাদের সাথে আমি প্রথম কথা বলবো। আমাদের এখানে অধ্যায় আছে টোটাল 10টা। ফার্স্ট ইয়ারে যেমন আমাদের 10টা অধ্যায় ছিল, এখানে ঠিক অধ্যায় আছে 10টা। আমি তোমাদের অধ্যায়গুলো আগে পরিচিতি দিচ্ছি, পরিচিতিগুলো শুনলে তোমাদের হয়তো একটু ক্লিয়ার হবে। তো প্রথম অধ্যায় যেটা আছে সেটা হলো বাস্তব সংখ্যা এবং অসমতা। শিক্ষার্থীদের একটু বলবো যে তোমরা যদি একটু হাতের কাছে খাতা কলম রাখো তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আমি যা বলবো তোমরা একটু খাতা নোট করে নিতে পারো। আর আমাদের লাইভে তো আমরা আছি, আমাদের এটা আমাদের কলেজ ওয়েবসাইটে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আবার একটু বলি অধ্যায়গুলোর নাম। প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এবং অসমতা, দ্বিতীয় অধ্যায় যুগশ্রয়ী প্রোগ্রাম, তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা, চতুর্থ অধ্যায় বহুপদী সমীকরণ, পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, ষষ্ঠ অধ্যায় গণিত, সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা, নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি, দশম অধ্যায় বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা। এই টোটাল 10টি
10টি অধ্যায় থেকে আমাদের পরীক্ষার সময় দুইটা ভাগে এটাকে ভাগ করা হয়েছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে অধ্যায় আছে আমাদের 6টি এবং খ বিভাগে অধ্যায় আছে আমাদের 4টি। ক বিভাগে যে 6টি অধ্যায় আছে সেই 6টি অধ্যায় আমরা একটু বলি। প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অসমতা, দ্বিতীয় অধ্যায় উদাশ্রয়ী প্রোগ্রাম, তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা, চতুর্থ অধ্যায় বহুপদী সমীকরণ, পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি এবং সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং সমীকরণ। খ বিভাগে যে 4টা অধ্যায় আছে সেটা হলো আমাদের কনিক, ষষ্ঠ অধ্যায় যেটা, তারপরে হলো অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা, নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি এবং দশম অধ্যায় বিস্তার, পরিমাপ এবং সম্ভাবনা। এই দুই বিভাগ থেকে মোট 4টি করে 8টি প্রশ্ন দেওয়া থাকবে। এই 8টি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো বিভাগ থেকে সর্বোচ্চ 3টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 5টি প্রশ্ন যদি আমরা সিকিউতে দিব আর এমসিকিউতে অ্যাজ ইউজুয়াল ফার্স্ট পেপারে যেভাবে ছিল সেই রকম ভাবে আমাদের অনুপাতিক হারে দেওয়া থাকবে। তো আমরা আজকে যেটা দ্বিতীয় পত্র নিয়ে যেহেতু আলোচনা করব সেহেতু আমরা প্রথম অধ্যায় যেটা আছে সেটা দিয়ে আমরা শুরু করব। তো সবাই হাতের কাছে, আবারও বলছি, সবাই হাতের কাছে খাতা কলম রাখলে আমরা যা দিব বা বলবো যে এসডব্লিউ গুলো দিব সেগুলো তোমরা ওইখানে বসে বসে করতে পারো এবং আমাদের সাথে পরে কমেন্টসে এগুলো যদি দাও আমি এগুলো সলভ করে দিব অথবা তোমাদের সাথে যোগাযোগ রাখবো। এবার আসো আমাদের যে প্রথম যে অধ্যায়টা আছে আমাদের বাস্তব সংখ্যা এবং অসমতা। বাস্তব সংখ্যা কি? আমরা যে সংখ্যাগুলো বাস্তবে দেখি, আমরা যে 1 2 3 বা যে +1 -1 যেগুলো বাস্তব একটা মান থাকে সেগুলোকে সাধারণত বাস্তব সংখ্যা বলে। তো এই বাস্তব সংখ্যাগুলোর মধ্যে আমাদের প্রথমে সংখ্যা যেটা, সংখ্যা সাধারণত আমরা গণনার কাজে ব্যবহার করি। এটা কবে কখন উৎপত্তি হয়েছে সেটা আদৌ ধারণা করা যায়নি, তাহলে খ্রিস্টপূর্ব 6000 বছর পূর্ব থেকে এই গণনার কাজে সংখ্যা ব্যবহার হচ্ছে বলে আমরা ধারণা করতেছি। তো এই সংখ্যা নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমাদের এই সংখ্যার সাথে সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এটার শ্রেণী বিভাগটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো প্রথমত আমি বলি সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বাস্তব সংখ্যা আর একটা হলো জটিল সংখ্যা। প্রথম অধ্যায়ে আমাদের দেওয়া হয়েছে বাস্তব সংখ্যা আর তৃতীয় অধ্যায় যেটা আমি একটু আগে বলছিলাম তৃতীয় অধ্যায়ে দেওয়া হয়েছে জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা নিয়ে আমরা তৃতীয় অধ্যায়ে কথা বলবো আর বর্তমানে আমরা বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো। বাস্তব সংখ্যার যেটা আমি একটু বললাম সংখ্যা, এই সংখ্যার একটা যেটা আমরা নিয়ে কল্পনা করতে পারি সেটাই আমাদের বাস্তব, আর যেটা কল্পনা করা যায় না সেটা আমরা অবাস্তব হিসেবে বলি। তো এই বাস্তব সংখ্যা কি? আমাদের ধনাত্মক, ঋণাত্মক, শূন্য যত ধরনের সংখ্যা আছে এই সবগুলো সংখ্যাই বাস্তব সংখ্যা। এবং সাধারণত আমরা বলি যে মূলদ এবং অমূলদ এই সংখ্যাগুলোর সমষ্টি হইল বাস্তব সংখ্যা। জর্জ ক্যান্টর 1871 সালে এই বাস্তব সংখ্যার একটা সংজ্ঞা প্রদান করেন। তাকে জর্জ ক্যান্টরকে এই বাস্তব সংখ্যার জনক বলা হয়। তো আমরা এই বাস্তব সংখ্যার যে প্রকারভেদগুলো আছে সেই বাস্তব সংখ্যার প্রকারভেদগুলো আমি একটু জানি। আমি আবার বলছি, প্রথমে ছিল পূর্ণ সংখ্যা, প্রথমে ছিল সংখ্যা, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা। এখন আমরা বাস্তব সংখ্যার প্রকারভেদগুলো দেখি। বাস্তব সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসতেছে প্রথমে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো দেখে নাও সবাই, বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করছি আমরা। একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। একটা মূলদ সংখ্যা এবং আরেকটা হলো অমূলদ সংখ্যা। একটি মূলদ সংখ্যা আর অপরটি অমূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যাকে যদি আমরা ভাগ করি, মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পূর্ণাংশ আর একটা হলো ভগ্নাংশ। একটা পূর্ণাংশ আর একটি ভগ্নাংশ। পূর্ণাংশকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা, আরেকটা হলো শূন্য, আরেকটি হলো ঋণাত্মক সংখ্যা। আর ভগ্নাংশ যেটা আমরা ছোটবেলায় শিখছি, যেটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, সসীম ভগ্নাংশ, অসীম ভগ্নাংশ, এরকম এটাকে আবার অসংখ্য ভাগে ভাগ করা হয়েছে। তো এবার আমরা দেখি এই স্বাভাবিক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হলো মৌলিক সংখ্যা আর একটা হলো যৌগিক সংখ্যা। আমরা যে বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করছি, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সেই অমূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বীজীয় এবং অপরটি হলো অবীজীয়। একটি বীজীয় এবং অপরটি অবীজীয়। তো মূলদ সংখ্যা যেটা আছে, মূলদ সংখ্যার যে পূর্ণ সংখ্যা আমরা জানি, পূর্ণ সংখ্যা মানে যেগুলো আছে আমাদের 1 2 3 -1 -2 ইত্যাদি যেগুলো আছে। ভগ্নাংশ হলো হাফ, 1/3 1/4 ইত্যাদি যেগুলো আছে সেগুলো। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা শূন্য থেকে বড়
শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। শূন্য যেটা আছে শূন্যকে বলা হয় নিরপেক্ষ সংখ্যা, শূন্যকে বলা হয় নিরপেক্ষ সংখ্যা। আর শূন্য থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা যেটা আছে সেটা হলো আমাদের এক ব্যতীত 2 থেকে শুরু করে যে সংখ্যাগুলো ওই সংখ্যা দ্বারা ভাগ করা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না মৌলিক সংখ্যা নয়, সেগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। বিজোড় সংখ্যা যেটা আছে, বিজোড় সংখ্যাটা হলো আমরা যেমন সমীকরণ সমাধান করে x এর মান বের করি, যেগুলি মানগুলো বের করা হয় সেই মানগুলোকে বলা হয় বিজোড়। আর যে সমীকরণগুলোতে মানগুলো বের করা যায় না, একটা নির্দিষ্ট সংখ্যাই শুধু থাকে, সেই সংখ্যাগুলোকে বলা হয় অবিজোড়। তো আমাদের এই বাস্তব সংখ্যা নিয়ে আমরা এখন কথা বলবো। এগুলো আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা সেই 9 আমরা করছি। সেই মূলদ সংখ্যার সংজ্ঞাতে বলা হয়েছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মূলদ সংখ্যা, আর যেগুলো মূলদ সংখ্যা নয় সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। তো আমি উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি যে বাস্তব সংখ্যাগুলো কি কি আছে। এই যে বাস্তব সংখ্যা আমরা বলছি -3, 0, 2, হাফ, 1/5 ইত্যাদি। আবার সংখ্যার সাথে মিল রেখে মূলদ সংখ্যাকে q দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের q, এবং অমূলদ সংখ্যাকে q প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, দ্যাটস q প্রাইম। দেন q এন্ড q প্রাইম এই দুটো মিলিতভাবে তৈরি হয় হলো বাস্তব সংখ্যা। যেটা বলছি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে আরেকটাকে বলা হচ্ছে মেয় সংখ্যা, যেটাকে p/q আকারে প্রকাশ করা হয়। pq পূর্ণ সংখ্যা এবং হলো q not equal to 0। এরপরে বলা হচ্ছে অমূলদ বা অমেয় সংখ্যা, অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় q প্রাইম দ্বারা, সেটাকে আমরা প্রকাশ করছি এই যে q প্রাইম এর যেটা বাস্তব মূলদ সংখ্যা নয় সেটা। পূর্ণ সংখ্যা হলো 0, +1, -1, +2, -2 ইত্যাদি এই সংখ্যাগুলো সেগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হইতেছে বলছিলাম যে 0 থেকে বড়, দেখো খেয়াল রাখবা 0 থেকে বড় 1, 2, 3 ইত্যাদি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক সংখ্যা বলতে আমরা বলছিলাম z প্লাস অথবা এটাকে z গ্রেটার দ্যান 0 এইভাবে প্রকাশ করা হয়। তো এটা যদি হয় তাহলে z প্লাস যেটা সেটা বোঝা যাচ্ছে যে 1, 2, 3, তাহলে দেখা যাচ্ছে এটার উদাহরণ যেটা দিচ্ছি 1, 2, 3, স্বাভাবিক সংখ্যা যেটা দিচ্ছি সেটাও 1, 2, 3, দ্যাটস মিন স্বাভাবিক সংখ্যা আর ধনাত্মক সংখ্যা একই কথা বোঝাচ্ছে। ঋণাত্মক সংখ্যা যেটা সেটা হলো -1, -2, -3, সেটাকে z মাইনাস দ্বারা প্রকাশ করা হয় অথবা z লেস দ্যান 0 এইভাবে লেখা হয়। যদি অঋণাত্মক সংখ্যা সেটা হলো আমাদের বলি ইন্টিজার নন নেগেটিভ নাম্বার, সেটাকে i দ্বারা প্রকাশ করা হয়। সেটা হলো 0 থেকে শুরু করে আমাদের যে সংখ্যাগুলো আছে 1, 2, 3, অর্থাৎ আমাদের স্বাভাবিক সংখ্যা যেটা আছে তার সাথে যদি 0 যুক্ত করি তখন সেটা অঋণাত্মক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা বলছিলাম একটু আগে, সেটাকে মৌলিক সংখ্যাকে প্রাইম নাম্বার বলা হয়, সংক্ষেপে p দ্বারা প্রকাশ করা হয়। সেটা হলো 2, 3, 4, 5। মনে রাখবা 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, সবচেয়ে ছোট ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। অবিজোড় বা তুরীয় সংখ্যা, আমরা এটাকে তুরীয় সংখ্যা বলি। এই অবিজোড় সংখ্যা হলো x² - 3 বলছিলাম যে সমীকরণকে সমাধান করলে যে মানটা পাওয়া যায় সেটা হলো বিজোড় সংখ্যা। আর অবিজোড় সংখ্যা যেটা হলো সেটা হলো সমীকরণ থাকবে না, একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, সেই নির্দিষ্ট মান যেমন পাই ই ইত্যাদিকে বলা হচ্ছে তুরীয় সংখ্যা বা অবিজোড় সংখ্যা। নিরপেক্ষ পূর্ণ সংখ্যা আমি একটু বলছিলাম 0 হলো আমাদের নিরপেক্ষ পূর্ণ সংখ্যা। তো আমাদের এই যে সংখ্যাগুলো আছে সেটা থেকে আমরা একটা ধারণা নিতে পারি এরকম যে আমরা যে মৌলিক সংখ্যাগুলো বলছিলাম, দেখো মৌলিক সংখ্যা শুরু হয়েছে 2, 3, 5, 7 ইত্যাদি থেকে, মৌলিক সংখ্যাগুলো শুরু হয়েছে 2, 3, 5, 7। এই মৌলিক সংখ্যাগুলো দেখো যে স্বাভাবিক সংখ্যা আমরা যেটা বলছি সেই স্বাভাবিক সংখ্যা সেটার মধ্যে আছে, এই যে যেটা আছে মৌলিক সংখ্যা 1, 2, 3 ইত্যাদির মধ্যে আছে। তো এই মৌলিক সংখ্যাগুলো প্রকাশ করছি p দ্বারা, স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হলো n দ্বারা। তাহলে কি হচ্ছে মৌলিক সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার সাবসেট, তাহলে p সাবসেট হলো n। এরপরে যেটা আছে স্বাভাবিক সংখ্যা যেটা আছে সেটা দেখো আবার পূর্ণ সংখ্যার মধ্যে আছে, যে দেখো পূর্ণ সংখ্যা ধনাত্মকের মধ্যে আছে না, দ্যাটস মিন্স তাহলে স্বাভাবিক সংখ্যাটা এটার মধ্যে আছে, যে পূর্ণ সংখ্যার মধ্যে আছে, দ্যাটস মিন্স এটা আছে z এর মধ্যে। z এর মধ্যে যেটা আছে পূর্ণ সংখ্যার মধ্যে সেটা যেটা আছে সেটা আছে আবার মূলদ সংখ্যার মধ্যে, দ্যাটস মিন্স যে মূলদ সংখ্যাকে আমরা q দ্বারা প্রকাশ করছি। আর মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার সমন্বয়ে তৈরি হয়েছে আমাদের বাস্তব সংখ্যা। তাহলে এই কিউটা কোথায় আছে? কিউটা আছে আমাদের r এর মধ্যে। তাহলে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা সাবসেট হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সাবসেট হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা সাবসেট হলো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা সাবসেট হলো বাস্তব সংখ্যা।
দ্যাট মিন্স এভাবে P সাবসেট M সাবসেট Z সাবসেট Q সাবসেট অফ R এভাবে আমরা লিখতে পারি এবং এটা আমাদের সিদ্ধান্ত এমসিকিউ তে অনেক সময় এটাতে আসতে পারে, এমসিকিউ তে অনেক সময় এটা আসতে পারে। এই লাইনটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি যেটা এখানে বোর্ডে লিখে দিলাম এটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সংখ্যাগুলোতে কি ধরনের সম্পর্ক বিদ্যমান, সেই সম্পর্কগুলোকে আমরা এভাবে প্রকাশ করব। এবার আমি তোমাদের একটু জানাই রাখি, পিথাগোরাসের ছাত্র হিপ্পাসাস যে ছিল সে আসলে অম্লজ সংখ্যা আবিষ্কার করে। পিথাগোরাসের ছাত্র হিপ্পাসাস, জাস্ট জানার জন্য এটা বলছি। জর্জ ক্যান্টর যাকে সংখ্যা পদ্ধতির জনক বলা হচ্ছে, সেই জর্জ ক্যান্টরে আমরা যে ইনফিনিটি সাইন ব্যবহার করি সেই ইনফিনিটি সাইনের আবিষ্কারক বলা হয়। একটু খেয়াল রাখবা, আমরা একটু আগে বলছিলাম যে মূলদ সংখ্যা, এবার অনেকের মূলদ সংখ্যা নিয়ে কথা হলো যে আকারে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যাগুলো দেখলে কিভাবে বুঝবে যে কোনটা মূলদ সংখ্যা? আমি তিনটা বৈশিষ্ট্য দিচ্ছি, তিনটা বৈশিষ্ট্যটা এরকম ভাবে দাঁড়াচ্ছে, সেটা হলো যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যা। ভাগফল যদি সসীম বা সমাপ্ত দশমিক হয়, অনেক সময় আমরা 2 কে 3 দ্বারা বা 1 কে 3 দ্বারা ভাগ করি, ভাগ করলে দেখা গেল যে 1 কে 3 দ্বারা ভাগ করি যদি হয় দেখা গেল 0.3333 এভাবে চলতেই থাকে। এখন এটা অসীম পর্যন্ত চলে, তখন সবাই বলে যে স্যার এটা তো অসীম, এটা একটি মূলত অমূলদ সংখ্যা। আসলে এটাকে আমরা যদি লিখি এরকম কি লেখা যায়, 0.3 এরকম পৌনঃপুনিক দিয়ে লেখা যায়। দেন এরকম 0.3 পৌনঃপুনিক দিয়ে যেহেতু লিখে এটাকে সমাপ্ত করতে পারছি আমি, দেন ইট মিন্স এটা হলো আমাদের মূলদ সংখ্যা। আর ভাগফল যদি আত্মিক দশমিক, যেটাই বললাম যে সমাপ্ত দশমিক মানে হলো এরকম যদি হয় আমরা যখন হাফ 1 কে 2 দ্বারা ভাগ করি 0.5, এই যে 0.5 আসলে সেটা হলো সমাপ্ত দশমিক মানে সমাপ্ত হয়েছে। আর যদি আত্মিক দশমিক এরকম থাকে 0.3 পৌনঃপুনিক, অতএব এই দুইটা এবং পূর্ণ সংখ্যা যেটা বলছিলাম আমরা 1 2 3 এই তিনটাই আমাদের হলো মূলদ সংখ্যা। যদি ভাগফল যদি এরকম আসে যে চলতে থাকে 0.3 4 5 6 7 8, এটা কোনো বোঝা যাচ্ছে না যে পরবর্তী সংখ্যাগুলো কি হবে, তখন সেটাকে বলা হয় অমূলদ সংখ্যা। এটাকে আমি পৌনঃপুনিক দিয়ে কোনোভাবেই প্রকাশ করতে পারি না, অতএব এটা একটা অমূলদ সংখ্যা। ওই যে আমি একটু আগে যেটা বলছিলাম, এককে মৌলিক সংখ্যা ধরা হয় না, দুইটাই ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এবার তোমাদের একটা মজার জিনিস বলি, সেটা হলো আমাদের জাতীয় পতাকার অনুপাত কত আমরা সবাই জানি 10:6। কেন 10:6 নিল? আমাদের 8:5 বা 6:10 4 বা অন্য যে কোনো একটা অনুপাত দিল না কেন? এটার একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেটা আমি তোমাদেরকে একটু বলি। সেটার নাম হলো, আমাদের একটা অনুপাত আছে, আমরা যে মূলদ সংখ্যাগুলো বলতেছি এই মূলদ সংখ্যাকে একটা অনুপাতিক রাশিও বলা হয়। সেই অনুপাতিক রাশিতে যদি যাই, আমাদের যদি 1 + √5 অনুপাত 2 যদি নেই, খেয়াল রাখো সবাই, একটু মজা করার জন্য এটা বলছি, 1 + √5 ডিভাইড বাই 2, 1 + √5 অনুপাত 2। এটা যদি করা হয় তাহলে এটা যে রেশিওটা দাঁড়ায় সেটা হলো 1.618 এই রেশিওটা দাঁড়ায়। দেন এটা যদি করি আমরা, তাহলে আমাদের যে রেশিওটা হয় সেটা আমাদের দেখা গেল 5:2 এর কাছাকাছি হয়। আর দেন আমাদের যদি পতাকা যে অনুপাত, এই অনুপাত দিয়ে যদি আমরা কোনো বর্গক্ষেত্র আঁকি, সেই বর্গক্ষেত্রটা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর বর্গক্ষেত্র হিসেবে গ্রহণ করা হয়। আর এই অনুপাতটাকে কাজে জাতীয় পতাকা সাইজ অনুপাতটা সেটা দেওয়া হয়েছে, সেই জন্য এই অনুপাতকে সোনালী, এটার নাম দেওয়া হয়েছে সোনালী অনুপাত, নাম দেওয়া হয়েছে সোনালী অনুপাত। যে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত যদি এত হয় তাহলে দৃষ্টিনন্দন আয়ত বলে মনে করা হয়, তাই এই অনুপাতকে সোনালী অনুপাত বলা হয়। এটা তোমাদের জানার জন্য একটু বললাম। এবার আমরা যেটা করব সেটা হলো মৌলিক স্বীকার্যগুলো, যে বাস্তব সংখ্যা যে মৌলিক স্বীকার্য আছে সেই মৌলিক স্বীকার্যগুলো আমরা একটু দেখি। যেটা আমাদের দরকার সেই বাস্তব সংখ্যা মৌলিক স্বীকার্য। আমাদের অনেকে আমরা বলি যে স্যার a কে যদি 0 দ্বারা গুণ করি, a কে 0 দ্বারা গুণ করলে 0, এটা তো স্যার শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য হয়ে যায়। বাস্তব এটা কোথা থেকে আসলো, কোন ধর্মের ভিত্তিতে এটা আসলো? আমরা সবকিছুতে একটা নির্দিষ্ট নিয়ম থাকে, সেই নিয়মের ভিত্তিতে এটা আসে। তো আমাদের এই ধর্মগুলো যে কোন ধর্মের মাধ্যমে কি কি হয়, আমরা অনেক সময় মুখে বলি স্যার 2 + 3 মানে 5, 3 + 2 মানে সেটা মানে 5, কিন্তু এটা কি সম্ভব? অনেক সময় হ্যাঁ আমরা সবাই বলি সম্ভব, মান যেহেতু সমান আমরা এটাকে সমান বলি, কিন্তু একটা ধর্মের ভিত্তিতে যেটা আসছে সেই ধর্মগুলো, এখন কি কি ধর্ম আছে আমাদের বাস্তব সংখ্যার, সেই ধর্মগুলো নিয়ে আমরা তোমাদেরকে এখন বলবো।
প্রথম যে ধর্ম সেটা আমাদের হলো আবদ্ধতা ধর্ম বা ক্লোজার প্রপার্টি বলা হয়। ক্লোজার প্রপার্টি সেটা হলো এরকম, আমরা যদি দুইটা বাস্তব সংখ্যা নিই, অবশ্যই কি বলছি দুইটা বাস্তব সংখ্যা হতে হবে। তো বাস্তব সংখ্যা যদি নেই যে 2 + 3 যেটা আছে ইকুয়াল টু 3 + 2, এটাকে যদি আমরা যে কি করছি 2 টাকে পরে লিখছি 3 টাকে আগে লিখছি, এরকম যদি কোনো সংখ্যাকে ডান বাম করা হয়, সরি আমি একটু ভুল বলছি, সেটা হলো যে এটাকে বলা হচ্ছে বিনিময় ধর্ম। এটাকে বলা বিনিময় ধর্ম। এই বিনিময় ধর্মটা হলো এটা, দুটি বাস্তব সংখ্যা যদি হয় a + b = b + a, অথবা যদি বলি 2 * 3 = 3 * ডান করাকে বলা হচ্ছে বিনিময় ধর্ম। আর আবদ্ধতা ধর্ম ক্লোজার প্রপার্টি, সংখ্যার যোগফল বাস্তব সংখ্যা হবে, যে কোনো দুটি সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা হবে। যেমন 2 * 3 গুণ করলে কত হয় 6, 2 + 3 যোগ করলে কত হয় 5, এগুলো অলওয়েজ কি বাস্তব সংখ্যা। তাহলে এই ধরনের যদি হয় সেটাকে বলা হচ্ছে আবদ্ধতা ধর্ম। আর যদি আমাদের দুটি সংখ্যা সমান হয়, যেমন যদি বলি a = b আর c যদি d হয়, a এর সাথে c যোগ করলে এবং b এর সাথে যদি d যোগ করি তাহলে মান দুটো সমান হয়, এটাকে বলা হচ্ছে অনন্যতা ধর্ম। এটাকে বলা হচ্ছে অনন্যতা ধর্ম অথবা ইউনিকনেস। আরেকটা যেটা আছে সেটা হলো AC হলো BD। AC হলো BD। উপরে যেটা লিখলাম সেটা হলো যোগের অনন্যতা ধর্ম, এটাকে বলা হচ্ছে গুণের অনন্যতা ধর্ম। এটা হলো যোগের অনন্যতা ধর্ম, এটা হলো গুণের অনন্যতা ধর্ম। সাধারণত আমরা উভয় পক্ষে যখন অনেক কিছু যোগ করি তখন এই যে ধর্মটা ব্যবহার করি, সেই ধর্মটার নামই হলো অনন্যতা ধর্ম। এরপরে যেটা হলো সেটা হলো বিনিময়। আমি একটু আগে বললাম যে ডান বাম যদি করা হয়, একটা হলো যোগের ক্ষেত্রে হলে যোগের বিনিময়, গুণের ক্ষেত্রে হলে গুণের বিনিময়। এরপর হলো সংযোজন যোগ্যতা। সংযোজন যোগ্যতাটা কিরকম সেটা হলো আমরা অনেক সময় এরকম করি যে ব্র্যাকেট থেকে কোনো সংখ্যাকে বের করে নিয়ে আসি, যেমন এরকম a + b + c, এটাকে আমরা এরকম লিখতে পারি a + b + c। তাহলে মান দেখা গেল অপরিবর্তিত থাকে। যেহেতু মানগুলো অপরিবর্তিত থাকে তাহলে এরকম চানটা সমান হয়, তাহলে যে ধর্মটা কাজ করে সেই ধর্মটার নাম হলো যোগের সংযোজন। সেই ধর্মটার নাম হলো যোগের সংযোজন। ওকে, এবং যদি গুণের ক্ষেত্রে হয়, গুণের ক্ষেত্রে আমরা এরকম লিখি ab * c = a * bc, যদি এরকম লিখি সেটাকে বলা হয় গুণের সংযোজন। সেটাকে বলা হচ্ছে গুণের সংযোজন। এই সংযোজনকে আমরা বলতেছি অ্যাসোসিয়েটিভিটি ল। সংযোজন যেটা বলা হচ্ছে সেটা হলো অ্যাসোসিয়েটিভিটি ল। এরপরে যেটা আছে বন্টন যোগ্যতা। বন্টন যোগ্যতা, বন্টন যোগ্যতাটা হলো এরকম, আমরা এরকম থাকে a, সেটা হলো আমাদের যদি থাকে b + c, এটাকে আমরা লিখি ab + ac। আমরা এরকম ভাবে গুণ করে দেই, দেন a টাকে দুইটার মধ্যে ভাগ করে দিচ্ছি, যে দেখো এখানে ab আছে, b এর সাথে সংযোগ স্থাপন করছে, c এর সাথে সংযোগ স্থাপন করছে, এটার নাম হলো বন্টন বিধি। ওকে, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল, যে দুটি বাস্তব সংখ্যাকে সাথে যোগফলের সাথে একটা সংখ্যা গুণ করলে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা গুণ হয়, সেটা হলো বন্টন যোগ্যতা বিধি। এবার হলো আমরা জানি যে এর সাথে যদি কোনো সংখ্যা, কোনো কিছু সংখ্যার সাথে যদি কোনো সংখ্যা যোগ করি তাহলে কি হয়। আমরা যেটা বলি সেটা হলো এরকম যে এর সাথে যদি 0 যোগ করি মান কি আসতেছে a, যেহেতু সংখ্যাটার মান অপরিবর্তিত থাকে সুতরাং এটা হলো অভেদকের অস্তিত্ব। এটা হলো যোগের অভেদক। শূন্যকে বলা হচ্ছে এজন্য যোগের অভেদক, কারণ শূন্য কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেটা মান অপরিবর্তিত থাকে, এজন্য 0 কে বলা হচ্ছে যোগের অভেদক। এর সাথে যদি 1 কে গুণ করি তাহলে পাওয়া যাচ্ছে a, সেজন্য a কে বলা হচ্ছে গুণের অভেদক। মনে থাকবে, আমি আবার বলতেছি শূন্য হলো যোগের অভেদক, 1 হলো গুণের অভেদক। ওকে, তাহলে এটা হলো অভেদকের অস্তিত্ব, এক্সিস্টেন্স, ইংলিশে বলা হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। এরপরে যেটা হলো বিপরীতকের অস্তিত্ব। বিপরীতকের অস্তিত্ব যেটা সেটা হলো আমরা জানি যে s - a করলে 0 হয়, ঠিক আছে। এটাকে যদি আমরা এরকম ভাবে প্রকাশ করি a * a তাহলে আসছে 0। তাহলে a এর বিপরীতটা কি -a, যোগের ক্ষেত্রে হলো ঋণাত্মক চিহ্নযুক্ত যেটা থাকতেছে সেটা হলো তার বিপরীতটা, দেন ইট মিন্স এই দুইটা যোগ করলে 0 আসতেছে। তো আমি একটু বলছিলাম শূন্য হলো যোগের অভেদক, তাহলে শূন্য এই যে দেখো ফলাফল শূন্য আসছে, তাহলে এটা হলো বিপরীতকের অস্তিত্ব যোগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে হলো a * a ইনভার্স করলে আমরা কত হয় 1, a ইনভার্স, এটা হচ্ছে গুণের বিপরীতক। এই ধর্মগুলো ব্যবহার করে আমরা যদি একটা অঙ্ক করি যে কেন এই ধর্মগুলো আমরা জানলাম, কিভাবে আমরা শিখবো, এগুলো কিভাবে কাজ করবো সেটা আমি একটু দেখাচ্ছি।
সেটা হলো এরকম, ধরো তোমাদের যদি প্রমাণ করতে বলে যে a ইনটু 0 ইকুয়াল টু, যদি বলে 0, আমি যেটা শুরু করছিলাম যে দুটি বাস্তব সংখ্যার কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে ফলাফল 0 হয়, এটা যদি বলে পরীক্ষার সময় যে প্রমাণ করো এটা, তাহলে আমরা কিভাবে করব? আমরা এখানে প্রমাণটা একটু শিখি, সবাই একটু খেয়াল করো, সবাই খাতা দেখো অঙ্কটা কিভাবে করতেছি আমি। সেটা হলো আমরা জানি কি, আমরা জানি 1 একটা বাস্তব সংখ্যা, আমি একটু আগে বাস্তব সংখ্যার সংখ্যাটা দিছি, 1 বিলংস টু হলো r, 1 একটি বাস্তব সংখ্যা। এবার আসো 1 এর সাথে যদি 0 যোগ করি, 1 এর সাথে 1 প্লাস 0 ইকুয়াল টু কত হলো 1, একটু আগে বলছিলাম 0 হলো যোগের অবেদক, 0 হলো যোগের অবেদক, তাহলে আমি ধর্মটা লিখে দিচ্ছি এখানে পাশে, 0 হলো যোগের অবেদক, ধর্ম অনুসারে আমরা এটা পাইলাম যোগের অবেদক। এরপরে আসো এটার সাথে যদি আমরা করি উভয় পক্ষে একটা গুণ করি, a গুণ করি, তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু a ইনটু 1, এটাকে বলা হচ্ছে কোনো কিছু যোগ করা বা গুণ করা, আমি একটু আগে বলছিলাম সেটা হলো অনন্যতা ধর্ম, সেই অনন্যতা। তাহলে যেহেতু এটা আসছে সেটা হলো অনন্যতা থেকে আমি পাইছি গুণের অনন্যতা, লিখে গুণ করছি সেহেতু লিখতে পারো গুণের অনন্যতা, গুণের অনন্যতা ধর্ম থেকে পাইছি। এবার আমরা একটু আগে শিখছিলাম বন্টন স্বীকার্য, যে বন্টন করে দিয়ে এটা দিয়ে এটা গুণ করি, a ইনটু 1 a ইনটু 0 ইকুয়াল টু হলো a ইনটু 1, এটা হলো বন্টন যোগ্যতা, বন্টন বিধি। এই বন্টন বিধি থেকে এটা পাওয়া গেল। এবার আসো a কে 1 দ্বারা গুণ করলে ফলাফল কি হয়, a, এটা হলো a ইনটু 0 ইকুয়াল টু হলো a, আর 1 হলো কি গুণের অবেদক, 1 হলো গুণের অবেদক, তো আমরা লিখে বলাই যে কোথা থেকে পাইছি গুণের অবেদক, এই 1 টা হলো গুণের অবেদক। এতটুকু যদি সবার হয় তাহলে আমরা আবার উপরে যাচ্ছি একটু, গুণের অবেদক। এবার আমাদের তাড়ানো উচিত হলো a এবং a এটাকে তাড়াবো, তাহলে এটার বিপরীতে নিতে হবে, তাহলে উভয় পক্ষে আমরা করি -a প্লাস a প্লাস a ইনটু 0 ইকুয়াল টু হলো -a প্লাস a। এরকম যদি নেই, এটা আমরা একটু আগে বলছি যোগের অনন্যতা, উভয় পক্ষে কোনো কিছু যোগ করলে সেটা হলো যোগের অনন্যতা, যোগের অনন্যতা। এবার আমরা এটাকে যদি ব্র্যাকেট বন্দি করি, দেখো কি রকম হয়, -a প্লাস a ইনটু 0 ইকুয়াল টু -a প্লাস a। এরকম যদি করি ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, তাহলে এটার নাম হলো সংযোজন, ব্র্যাকেটে বন্দি করা সংযোজন। এই সংযোজন বিধি থেকে আমরা এটা পাইলাম, একটু আগে যখন আমি দেখাইছিলাম সংযোজন বিধি, এই যে সংযোজন যোগ্যতা এখানে দেওয়া আছে যোগের সংযোজন, ব্র্যাকেট থেকে ডান বাম করা সংযোজন বিধি। একটু আগে বলছিলাম যোগের বিপরীতক, মাইনাস এটা হলো a যোগের বিপরীতক, দ্যাটস মিন্স এটা মিনা হয় 0, a ইনটু 0 ইকুয়াল টু হলো 0। এটা যেটা আছে সেটা হলো আমরা বিপরীতক, কোন ধর্ম থেকে পাইছি, যোগের বিপরীতক, যোগের বিপরীতক, এই ধর্ম থেকে আমরা এটা পাইছি। একটু আগে আবারও বলি, এই শূন্যটা কি, শূন্য হলো যোগের অবেদক, তাহলে শূন্যটার সাথে কোনো কিছু যোগ করলে সেই মানটাই থাকে, a ইনটু 0 থেকে যাবে, আর এটা হলো 0, কোন ধর্ম থেকে পাইছি, যোগের অবেদক। তাহলে আমাদের যেটা প্রমাণ ছিল শুরুতে, সেই প্রমাণটা আমরা প্রয়োগ পাইছি, দেখ এটা এইভাবে আমরা সাধারণত প্রমাণটা শেষ করে থাকি। এই যে ধর্মগুলো আমরা ব্যবহার করলাম, এই যে ধর্মগুলো ব্যবহার করা হলো, এই ধর্মগুলো ব্যবহার করে আমরা বাস্তব সংখ্যার যাবতীয় যেগুলো ছিল সেই জিনিসগুলো দিয়ে আমরা আমাদের এই a ইনটু 0 ইকুয়াল টু 0 হয় সেই প্রমাণটা আমরা দেখালাম। অতএব আমরা এই বিধিগুলো দিয়ে, বিধি ব্যবহার করে আমরা যাবতীয় কাজগুলো করতে পারি। এই বিধি ব্যবহার করে আমাদের অনেক ধরনের প্রমাণ আছে, এই প্রমাণগুলো আমাদের শিখতে হবে। তোমাদের একটা প্রমাণ দিচ্ছি আমি, বাড়ির কাজ হিসেবে রেখে করে রাখবা, আমি পরে এক সময় কমেন্টসে আমরা দেখব যে কি অবস্থা এটা। সেটা হলো a b c d যদি বাস্তব সংখ্যা হয় তাহলে, এবং a ইকুয়াল টু b c ইকুয়াল টু যদি d হয়, প্রমাণ করো এক নাম্বার, a প্লাস b ইকুয়াল টু d c
a plus c equal to b plus c হলে a equal to c, 2 নাম্বার ab equal to bc হলে a equal to c, যেখানে c not equal to 0। আমরা এটা বলে দিলাম c যে শর্তটা থাকবে যে c not equal to 0 দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারি। তো এরকম যদি হয় আমরা আরো প্রমাণ দিতে পারি, তো আমরা সেই প্রমাণগুলো পরে দিব, আমরা আস্তে আস্তে প্রমাণগুলো শিখবো। আপাতত দুইটা দেওয়া হলো তোমাদের সুবিধার্থে, তোমরা দুইটা পরে আমাকে কমেন্ট বক্সে ছবি দিলে আমি সেই ছবিটা দেখতে পাবো। তো তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে বাসায় বসে অন্তত নতুন বই যদি কিনতে পারো ভালো, নতুন বই দেখে অঙ্কগুলো উদাহরণে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখবা, যে আলোচনাটা আছে সেই আলোচনাটা একটু পড়বা, পড়ে বসে বসে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। না পারলে আমাদের সাথে যোগাযোগ করবা, কমেন্টসে দিলে আমরা সেটা দেখবো, সেটা দেখে আমরা তোমাদের এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের সাথে আরেকটা যেটা কথা, নিজেরা অলস সময় কাটাবা, অবশ্যই পড়ালেখার মধ্যে থাকবা। ছাত্র শিক্ষার্থী হিসাবে তোমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা অবশ্যই তোমাদের পালন করতে হবে। সেকেন্ড ইয়ারে আমাদের সময় খুব কিনা, এটা মে মাস এপ্রিল মাস শেষ হয়ে যাচ্ছে, এরপরে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 5-6 মাস করার পরে দেখবা যে সেকেন্ড ইয়ার শেষ। এই সেকেন্ড ইয়ার অতি অল্প সময় আমাদের 10টা অধ্যায় শেষ করতে হবে। 10টা অধ্যায় শেষ করতে হলে আমাদের নিয়মিত অল্প অল্প করে হলে পড়তে হবে। আশা করি নেক্সট যেদিন হবে এই অধ্যায়ের সঙ্গে আরেকটু ডিসকাস করব। আমাদের এখানে আরো কয়েকটা জিনিস রয়েছে, সেটা হলো পরম মানের ধর্ম। এই পরম মানের ধর্মটা আমাদের জানতে হবে। তারপর অসমতা, যেটা বলছিলাম অধ্যায়ের নাম যেটা ছিল বাস্তব সংখ্যা এবং অসমতা, সেই অসমতাটা কি সেটা নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। তো অবশ্যই তোমরা সবাই আমাদের সাথে যুক্ত থাকবা, আমাদের সাথে সবার সাথে শেয়ার করবা যে আমরা এখানে ক্লাস নিচ্ছি, আমরা এইভাবে পরবর্তীতে আমরা ওগুলো নিয়ে কথা বলবো। তোমরা এই বাড়ির কাজ দুইটা করো, তারপরে আমরা আবার নতুন করে অন্য অঙ্ক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার যোগাযোগ করবো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজ ঘরে অবস্থান করবা, বাইরে ঘোরাঘুরি করবা না, সবাই ভালো থাকবা। ধন্যবাদ।